পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে। জুলাই সনদপত্রের স্বীকৃতি আমরা দেব, কবে দিব এটা নিয়ে আলাপ করতে করতে দিন পার করতেছে। ওই বদের কাছে যাচ্ছে, নির্বাচনের কাছে যাচ্ছে। একটা টাইমে দেখবেন নির্বাচনের পাছার মধ্যে গিয়ে ঠেকে গেছে এই আলোচনা, তাও এই আলোচনা থামবে না। গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় 23 জন এবং 4 জন মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখ। পুরো রাজনীতি নড়ে চড়ে বসেছে। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। দর্শক, শুধু বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স না, রিজিওনাল পলিটিক্স নড়ে চড়ে বসেছে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। কি সেই ঘটনা? গুম খুনের বিচার শুরু হয়েছে। 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার মধ্যে 23 জন সেনা অফিসার সাবেক বর্তমান, 11 জন সার্ভিং রানিং। তার মধ্যে কিছু পলাতক, অনেকেই দেশে আছেন। প্রথমে সুখবরটা দিই, যারা দেশে আছেন 22 তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে। অলরেডি প্রায় 14টা বাহিনী বা 14টা উইং এর সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, তারা এই 14টা উইং সবাই নড়ে চড়ে বসেছে। সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে। তা আমরা একটা তথ্য জানতে পেরেছি, যারা ক্যান্টনমেন্টে আছেন, ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন, তাদেরকে বলে দেওয়া হয়েছে ভুলেও যেন এরা ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে। অলরেডি তারা হাউস অ্যারেস্ট। এর মানে আসলে গ্রেপ্তার হবে কিনা, পালিয়ে যাবে কিনা, না, পালানো সব রাস্তা বন্ধ। ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হল্ট। মজা না? চমৎকার। ওয়াকার নিজেই করতে বাধ্য হয়েছে। ওইখানেই বাসার মধ্যে বসে আছে, যে কোনো সময় ধরে নিয়ে যাবে। চাকরি প্রায় শেষ। কারণ এটা আপনাদের আগেই বলেছি যে আইসিটির নিয়ম অনুযায়ী চার্জশিট হলেই ওটা নিম্ন আদালতের রায়ের মতো। নিম্ন আদালতে শাস্তি হলেই, যেমন নিম্ন আদালতেও যদি আপনার 3 বছর সাজা হয় তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না, ওরকম আইসিটিতে চার্জশিট হলেই আপনি নির্বাচন করতে পারবেন না, আপনার চাকরি থাকবে না। আইসিটির হিসাবটা আলাদা, কারণ এখানে আগে তদন্ত করা হয়, তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা আপনাকে ধরার বিষয়টা আসে। আগে তদন্ত। বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে। আপনারা ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করেছেন ঢাকার বিভিন্ন রাস্তাঘাট যে একটা গুমোট আকার ধারণ করেছে, সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন। এর ভিতরে কেউ কেউ ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব, অতিরঞ্জিত ইত্যাদি ছড়ানোর চেষ্টা করছে। সেই খবরগুলো যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে তখন হয়তো আপনাদের হৃদয়টাও ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো এই আশঙ্কায় ভুগছেন যে না জানি আমাদের স্বাদের যে জুলাই গণ অভ্যুত্থান, এত কষ্ট করে, এত ত্যাগ এবং তিতিক্ষার পরে, এত সংগ্রামের মাধ্যমে যে গণ অভ্যুত্থান, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বাধীনতার স্বাদ আমরা নতুন করে পেয়েছি, সেটি মনে হচ্ছে আবার শকুনের কালো ডানার নিচে ঢেকে যাচ্ছে এবং অন্ধকার সেটাকে গ্রাস করে ফেলছে। আমরা ধারণা করতে পেরেছিলাম যখন আজ থেকে 1 সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম যখন বলেছিলেন যে 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে, আমরা তখনই আঁচ করতে পেরেছিলাম। কারণ আঁচ করতে পেরেছিলাম এই কারণে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গুম কমিশন গঠন করা হয়েছিল এবং গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছিল, সেই রিপোর্টের ভিত্তিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ডিজিএফআই, এনএচআই, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি, এই যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর যারা ক্রস ফায়ারের সাথে, গুমের সাথে এবং অবৈধ হত্যার সাথে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের শাস্তির বিধান এই গুম কমিশনে রাখা হয়েছে।
এবং এই গুম কমিশন আয়নাঘর পরিদর্শন করেছেন। শুরুতে তাদেরকে আয়নাঘর পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের প্রায় 7-8 মাস পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক সংবাদকর্মীদের সাথে করে নিয়ে গুমের যে শিকার হয়েছিলেন প্রধান প্রধান কয়েকজন ব্যক্তি, তার ভিতরে ব্যারিস্টার আমান আজমি, ব্যারিস্টার আরমান, এরপরে মাইকেল চাকমা, এরপরে কর্নেল হাসিনুর রহমান, এই লোকগুলোর নিয়ে যখন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল। সেই বাধা উপেক্ষা করে যখন এই গুম কমিশন এবং এই মানবাধিকার কর্মীগুলো আয়নাঘর পরিদর্শন করলেন, রিপোর্ট প্রদান করলেন, সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি দাখিল করা হলো। ট্রাইব্যুনাল সেটি গ্রহণ করলেন, অ্যাকসেপ্ট করলেন, শুনানি হলো। শুনানির পরে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট 30 জনের উপরে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, ওয়ারেন্ট ইস্যু করে। এই 30 জনের ভিতরে শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তার আপন বোনের দেবর অর্থাৎ শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকী, এই 2 জন ছাড়া অন্যান্যদের ভিতরে 12 জন আবার বর্তমান এবং সাবেক জেনারেল। এখন সাবেক যারা, সাবেকদের ভিতরে যেমন ডিজিএফআই এর সাবেক 5 ডিজি, র্যাবের মহাপরিচালক, পুলিশের আছে কয়েকজন। গত পরশুদিন আন্তর্জাতিক আদালতে যে 2টা মামলা দায়ের করা হয়েছে এবং সেই 2টা মামলায় 23 জন এবং 4 জন, মোট 27 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং 5ই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পলায়নের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনূসকে ক্যান্টনমেন্টে আমন্ত্রণ জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে। ডক্টর ইউনূস বারবার চান আয়নাঘর পরিদর্শন করতে, কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়নাঘরকে চেঞ্জ করে, আলামত নষ্ট করে, সবকিছু ড্যামেজ করে যতটুকু সম্ভব আর কি, প্রমাণ লোপাট করে, কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সবকিছু করে মোটামুটি প্রমাণ লোপাট করে তারপর ইউনূসকে আয়নাঘর পরিদর্শন অনুমতি দেওয়া হয়। এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না। তাদের কথা হচ্ছে যে সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে, আমরাও সরকারের কথা মতো কাজ করি, এটা তো আমাদের দোষ না, সুতরাং আমরা ইনডেমনিটি চাই। এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে, সেনাবাহিনী দোষ কি? তাহলে পুলিশও তো বলবে আমরা তো তাই করছি, তাহলে আমাদের বিচার করো কেন, তাই না? তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য। যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। তিনি অনেকের সঙ্গে আলাপ করতেছেন হয়তোবা, এবং শুনতেছি যে হয়তোবা খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে, স্পেশালি ইকবাল করিম ভুইয়া, তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায়। কারণ সরকার এই 27 জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে। সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয়, তারপর তদন্ত হয়, কিন্তু এই আন্তর্জাতিক আদালতে আগেই সব তদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই, প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এদের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয়। আপনারা জানেন যে তিনি মির্জা ফখরুলকে বাসায় ডেকেছেন, এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা, এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো বা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে। আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন, যে অপরাধী তার বিচার হবে, এটা আমিও একমত, কিন্তু এটা বাস্তব কথা বলেন তো আমাকে। মনে করেন যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করবে কে? সরকার, সরকারের পুলিশ। এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার? সেই সমস্ত পুলিশের নাই তো। এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে তাহলে এখন সরকারের কি করার আছে? এই সরকার তো এমনি দুর্বল সরকার, তারা তো রাজনৈতিক সরকার না। এই কারণেই হয়তোবা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতায় আসা যাবে। কিসের সমঝোতা সেটা তখন কিন্তু মনে করতেছে। এর কারণ আছে, কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে 27 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে 2টো মামলায় পৃথকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা শব্দ করেনি, বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি, এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি। আপনারা জানেন যে ডক্টর ইউনূস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার, কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, তার নিয়োগটা এখন ঝুলে আছে। তো এই হচ্ছে কি অবস্থা। এখন এইসব বিভিন্ন
চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপি জামাত চুপ রয়েছে যে জুলাই সনদপত্রের স্বীকৃতি আমরা দেব, কবে দিব এটা নিয়ে আলাপ করতে করতে দিন পার করতেছে, ওই বদের কাছে যাচ্ছে, নির্বাচনের কাছে যাচ্ছে। একটা টাইমে দেখবেন নির্বাচনের পাছার মধ্যে গিয়ে ঠেকে গেছে এই আলোচনা, তাও এই আলোচনা থামবে না। আপনারা বড় বড় রাজনীতিবিদরা ভাই, জ্ঞানী মানুষরা যারা দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ আছে, যারা দেশ বিদেশের সমস্ত বড় বড় কূটনৈতিকদের সাথে উঠা বসা, পার্শ্ববর্তী দেশের সাথে অলওয়েজ যোগাযোগ রাখা, আপনারা এত জ্ঞানী মানুষ একসাথে বৈশা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন 9 মাস, আর আপনারা বলতেছেন 13-14 মাসে ডক্টর ইউনূস কি করলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজই নাই, বৈশা বৈশা দেশের বেতন নিতেছে আর বিদেশে ভ্রমণ করতেছে। এইসব কথা টক শোতে আইসা অনেক জ্ঞানী লোকরা বলতেছে, কিন্তু এই জ্ঞানী লোকরা কিন্তু একটা কথা বলে না। কেন বলে না জানেন? ভয়ে ভয়ে। অনেক বড় ভয় তো। শেখ হাসিনাকে এখনো মানুষ ভয় পায়, হ্যাঁ এখনো ভয় পায়। শেখ হাসিনার ভয়ে অনেকেই এখনো দেশে আসে না, এরকম ভয় ভিতরে ঢুকাই দিছে তো। কিন্তু এই ভয় ঢুকাইছে কাদের নিয়ে? শেখ হাসিনা তা যায় কাউকে ধৈর্য আয়না ঘরে ঢুকাইতো না। আয়না ঘরে ঢুকাইবার জন্য তো ভাই তার লোক লস্কর ছিল। ওই লোক লস্কর কারা, তাদের নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু কোনো টক শোতে। কিন্তু আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তাকে বলছিল মুখের নেকাব সরাইতে, ধইরা নিয়ে যায় বলছে মুখের নেকাব সরাও। সে বলছে না আমি তো পর্দা করি, আপনারা কথা বলেন, আমি নেকাব সরাবো না। তারপরে ওই নেকাব খুইলা ওন্না সরায় নিয়ে যায় ওইভাবে 3 দিন বাইন্দা রাখছে, শুধু পেশাব পায়খানার জন্য খোলা হইতো। জানেন ওনার মাসিক হয়েছে, আর ওই মাসিকের জন্য প্যাড চাইছে কাদের কাছে? ওই নরপিশাচ দানবদের কাছে। আর ওই দানবরা ওই প্যাড দিতে দিতে গান করতো, মজা নিত, টিটকারি মারতো। এক ছেলেকে জানেন তার বয়স 16-17 বছর, তার হাতের নখগুলা টাইনা উঠায় পালাইছে। তারপর একটা টাইমে আল্লাহ তার হায়াত রাখছে, বাইচা গেছে। আধা পাগল হইয়া এই কাশিমপুরের জেলখানার ভিতরে পাগলা গারদে কিছুদিন ছিল, তারপর তাকে ছাইরা দেওয়া হয়েছে। একটা কারখানায় না কোন একটা গ্যারেজে কাজ করে, তাকেও খুঁজা বাইর করছে। এই গুম খুন কমিশনারের তথ্যচিত্রের মধ্যে তার ভয়েস পাবেন, তার ইন্টারভিউ নিছে, তার চেহারাটা একটু ঢাইকা দিছে। তাকে যখন জিজ্ঞেস করতেছে তোমার উপরে কি কি অত্যাচার হয়েছে, সে বলে যে না 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 আমার উপরে কোনো অত্যাচার হয় নাই, আমার কেউ নখ তোলে নাই, আমার ওরা খুব পোলাও খাওয়াইছে, ভাত খাওয়াইছে, আমার কোনো মারে নাই। মানে এখনো সে পাগল হয়ে গেছে, তার ভিতরে এখনো ভয় কাজ করতেছে। এই নরপিশাচরা, এই দানবরা এত অত্যাচার করছে। এখানে ভাই সাধারণ লোক না, শুধু আর্মি ব্রিগেডিয়ার আরমান সাহেবকেও ঢুকাইছে, উনি 8 বছর ছিলেন। এরকম অনেক গুণী লোকদেরকে নিয়ে ওইখানে ঢুকায় রাখছে ভাই, 2 ফিট 3 ফিট জায়গার মধ্যে। ওইখানে বাথরুম, ওইখানে ঘুমানো, কিন্তু ওইটুক রুমের ভিতরে বুঝছেন মুক্ত না, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকতো। ওনাদের বাথরুম পাইলে ওই হ্যান্ডকাপ দিয়ে রোডের মধ্যে বাড়ি মারতো, এরকম বাড়ি মারতো। তারপরে আইসা 5-10 মিনিটের জন্য নিয়ে যাইতো বাথরুম করার জন্য, ওইখান থেকে আইনা আবার ঢুকাইয়া ওইভাবে বাইন্দা রাখতো। কি অমানবিক অত্যাচার! কারা করছে এটা? এটা কেন এতদিন বের হয় নাই? এটা কেন 14 মাস লুকায় রাখা হয়েছে? না, লুকায় রাখে নাই, তদন্ত চলতেছিল ভিতরে ভিতরে। কারণ আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আপনি হুট করে কোনো বিচার দিতে পারবেন না, আগে তদন্ত করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট বিচার বিবেচনা কইরা যদি মনে হয় হ্যাঁ ঘটনা সত্য, তখনই বুঝছেন গ্রেফতারি পরোয়ানা বাইর করা হয়। 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে। এর মধ্যে ভাই মেইন হইল গিয়া শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। আর এই 30 জনের মধ্যে বাকি কারা? অনেকেই ভাইয়া গেছে, কিন্তু অনেকেই তো বাংলাদেশে এখনো আছে। শুধু আসে না ভাই, 2-4 জন এখনো চাকরি করতেছে। তার মানে কি? ওই যে বললাম ভয় ভয়, উনি চলে গেছে, কিন্তু ওনার ওই দানবরা তো রয়ে গেছে। ওই দানবদের জন্যই এখন গ্রেফতারি পরোয়ানা বাইর হয়ে গেছে। এই 22শে অক্টোবরের মধ্যে ওনাদেরকে দেখতে পাবেন হাত করা অবস্থায়। আর এই হাত করা অবস্থায় ওনাদেরকে প্রিজন ভ্যানে উঠাবে, ওনাদেরকে মানুষের সামনে দিয়ে এইভাবে হেলমেট পরায়া আর ওই জ্যাকেট পরায়া নিয়ে যাবে, কেউ ডিম ছুঁড়া মারবে। এটা কিন্তু দেখতে চায় নাই। হ্যাঁ, এটা দেখতে চায় নাই। কে দেখতে চায় নাই? জনাব ওয়াকার সাহেব এই দৃশ্যটা দেখতে চায় নাই। শোনা যাচ্ছে উনি এই দৃশ্য যেন দর্শকের সামনে না আসে, এই জন্য অনেক রকম তদবির করছে, অনেক রকম চেষ্টা করছে, অনেক রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হইল না। কেন হইল না জানেন? ডেঞ্জার ম্যান ইন বাংলাদেশ।
একজন ডেঞ্জার ম্যান আছে আমাদের দেশে। হ্যাঁ ভাই, বুঝা যায় না, চুপচাপ মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারবে না। যার যেমন ইচ্ছা তেমন আইসা ওনার সমালোচনা করে। অনেকে যে কথা বলার সময়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।